স্বাগত দেশ বাণিজ্যে, সঙ্গে আছে মিসাদিয়া লাবণী। 15% কাছাকাছি থাকা সুদের হার এক অঙ্কের ঘরে নামিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুরের কাছে দাবি জানিয়েছেন এফবিসিসিআই সহ 4 সংগঠনের নেতারা। ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো ও এসএমইতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা দিতেও গভর্নরকে অনুরোধ জানান তারা। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত বৈঠক শেষে এই কথা জানান ব্যবসায়ী নেতারা। বলেন, আগামী অর্থ বছরে সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনবেন বলে আশ্বাস দিয়েছেন গভর্নর। ঋণ পরিশোধে 10 বছরের পরিবর্তে কেউ কেউ 15 বছর পর্যন্ত সময় পেতে পারেন। সেই নেতৃবৃন্দ বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার জন্য গভর্নর মহোদয়ের সাক্ষাৎ পান না, অনেক সময় কঠিন হয়ে যায়। আমরা দাবি করেছিলাম যাতে একটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট ডেজিগনেটেড পার্সন থাকে, যার কাছে আমরা আমাদের দাবি দেওয়াগুলো বা সমস্যাগুলো তুলে ধরতে পারবো। আমরা সেই বিষয়টি উনি রাজি হয়েছেন। উনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মহোদয়কে এই পয়েন্ট অফ কন্ট্যাক্ট হিসেবে সাইন করেছেন। এখন থেকে তার সাথে আমরা আমাদের বিভিন্ন বিষয় নিয়ে যোগাযোগ করতে পারবো। ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকে এস আলম গ্রুপের মাধ্যমে অবৈধভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীদের বহিষ্কার এবং গ্রুপটির পাচার করা অর্থ দ্রুত ফেরতের দাবি জানিয়েছেন সচেতন ব্যবসায়ী ফোরাম। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বারভিডার সভাপতি আব্দুল হক। বলেন, দক্ষিণ এশিয়ার সেরা ব্যাংকটি 2017 সালের 5 জানুয়ারি এস আলম গ্রুপ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দখল করে। ব্যাংকের চেয়ারম্যান ও এমডিকে সরিয়ে নিজেদের অনুগত ব্যক্তিদের দিয়ে বোর্ড সাজায় তারা। পছন্দের লোকদের নিয়োগ দিয়ে পরস্পর যোগসাযোগে বিপুল পরিমাণ অর্থ পাচার করে এস আলম। তাই অবিলম্বে অবৈধ নিয়োগ পাওয়া কর্মকর্তাদের অপসারণ না করলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ঘেরাও সহ কঠোর কর্মসূচি ঘোষণা দেয় ব্যবসায়ীরা। শুধু ব্যাংক খাত নয়, লুটপাটের হাত থেকে রক্ষা পায়নি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো। অনিয়ম, লুটপাট আর অব্যবস্থাপনার ঝুঁকিতে ধুঁকতে থাকা 9টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, আপাতত আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে তারা। বিস্তারিত প্রতিবেদনে। দেশে বর্তমানে 35টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে 20টি প্রতিষ্ঠানকে সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এসব প্রতিষ্ঠানের বেশিরভাগই গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না। এরই মধ্যে আমানতকারীদের টাকা ফেরত দিতে না পারা 9টি এনবিএফআই প্রতিষ্ঠানকে বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব প্রতিষ্ঠানের ঋণের বিপরীতে জামানতের পরিমাণ খুবই কম। কেন্দ্রীয় ব্যাংক বলছে, এসব প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার উপরই এখন সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। কেন তোমার ব্যবসায়িক কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হবে না, এই ব্যাপারে তোমার আমাকে সন্তোষজনক জবাব দিতে হবে। তারা সবাই জবাব দিয়েছে। সেই জবাবগুলোর মধ্যে যেগুলো আমাদের কাছে মোটেও বাস্তবসম্মত জবাব বলে মনে হয়নি, এরূপ 9টি প্রতিষ্ঠানকে আমরা বাছাই করেছি। তাদেরকে লিকুইডেশন ছাড়া আর কোনো গত্যন্তর আমাদের কাছে নেই। এখন লিকুইডেশন করতে হলে তার সাথে তো আমানতকারীদের অর্থের বিষয়টা আসবে। সেই কারণেই আমরা হিসাব করি যে কয়েক হাজার কোটি টাকা হয়তো লাগবে। সেটা যদি সরকার থেকে যোগান দেওয়ার আশ্বাস পাওয়া যায়, সেগুলো সহজেই বাস্তবায়ন হবে। ধুঁকতে থাকা 9টা ব্যাংক বন্ধের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। বলছেন, লুটপাটকারীদের দায় যেন আমানতকারীদের উপর না পড়ে। আপনি 35টা নন ব্যাংক লাইসেন্স দিয়ে রাখছেন, এগুলোর জন্য যারা লাইসেন্স দিয়েছে তাদেরকে একটু দায়ী করা উচিত, তাদেরকে শাস্তিযোগ্য করা উচিত। এগুলো শাস্তি না পেলে ডেফিনেটলি এগুলো বাংলাদেশে চলতে থাকবে। তো সুতরাং তাদেরকে আপনার কি বলে বন্ধ করে দেওয়ার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। আমি তো প্রথম থেকে যাচ্ছি এরা না আসুক। বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানের তালিকায় আছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, FAS ফাইন্যান্স, ফার-ইস্ট ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, GSP ফাইন্যান্স কোম্পানি এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। সাদিয়া লাবণী, দেশ টিভি, ঢাকা। এবার দেশ বাণিজ্যের বিশ্লেষণ। রাজধানীর মৌচাকের ফরচুন শপিং মলে বোরখা পরে দুর্ধর্ষ স্বর্ণলুটের ঘটনা ঘটেছে। বুধবার রাত 3টার দিকে শম্পা জুয়েলার্স নামে দোকান থেকে 500 ভরি স্বর্ণ চুরির অভিযোগ দোকান মালিকের। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, চোর চক্রের 2 জন সদস্য জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে গেছে। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত 3টা 7 মিনিটে ফরচুন শপিং মলের দ্বিতীয় তলায় শম্পা জুয়েলার্সের সামনে
বোরকা পরিহিত দুই যুবক। প্রায় ৩০ মিনিট ধরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার লুট করে স্পট ত্যাগ করে ৪টা ১ মিনিটে। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে আসে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট। সংগ্রহ করা হয় বিভিন্ন আলামত। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের দাবি, ভোরের দিকে মার্কেটের নিরাপত্তা প্রহরীরা তাকে কল দিয়ে চুরির ঘটনা জানান। তার অভিযোগ, চুরি হয়েছে প্রায় ৫০০ ভরি স্বর্ণ। আমার দোকানে মোটামুটি সাজানো আসলে ৪০০ ভরি সোনা, বন্ধকি সোনা আসলে ১০০ ভরি প্লাস, ক্যাশ টাকা আসলে ৪০,০০০। দেখি আমার এখানে কিছুই নাই। আমাদের মার্কেটের দারোয়ান তো অবশ্যই জড়িত। মফিজ হলো প্রথম, মফিজের রিমান্ডে নিলে সব তথ্য আমার মনে হয় জানা যাবে। এ ঘটনায় প্রশ্ন ওঠে মার্কেটের নিরাপত্তা নিয়ে। দোকান মালিক সমিতির দাবি, এমন চুরির ঘটনা এবারই প্রথম। মার্কেটে কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের নিরাপত্তার কোনো ঘাটতি নাই, যেহেতু এটা একটা হয়ে গেছে। আমাদের কোথায় নিরাপত্তার ঘাটতি আসলে আমার একটু সবার সাথে আলাপ আলোচনা করে আমি জিনিসটা যেতে পারবো, যেহেতু আমাদের কখনো এটা হয় নাই। আমরা এরবারই অ্যাক্সিডেন্টের সম্মুখীন। পরে রমনা বিভাগের ডিসি জানান, সিসি ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। আমরা একেবারে শতভাগ এখানে আমরা চেষ্টা করব যেন এটা ডিটেকশনটা হয় এবং যারা এর সাথে জড়িত বা কালপ্রিট যারা আছে তারা যেন আইনের আওতায় চলে আসে। মার্কেটের দোকান মালিক সমিতি ও নিরাপত্তা প্রহরীরাও নজরদারিতে রয়েছে বলেও জানান তিনি। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। রাজধানীর তাঁতীবাজারে গড়ে উঠেছে স্বর্ণে চোরাচালান নেটওয়ার্ক। বিদেশ থেকে আনা ভাঙা স্বর্ণ এখানে গলিয়ে বার আকারে রূপান্তরিত করে সীমান্ত পেরিয়ে ভারত হয়ে সেটি যাচ্ছে পশ্চিমা দেশে। বৈধ ব্যবসার আড়ালে চলছে কোটি টাকার অবৈধ ব্যবসা। বিস্তারিত ফাইভ ইউসুফের প্রতিবেদনে। পুরনো স্বর্ণ গলিয়ে গহনা তৈরির স্থানীয় বাজার হিসেবে ঢাকায় বেশ জনপ্রিয় তাঁতীবাজার। দেশের স্বর্ণ যখন দাম বেড়ে ছাড়িয়েছে ইতিহাসের সকল রেকর্ড, তখন দেশ টিভির হাতে এসেছে দারুণ এক তথ্য। এখান থেকেই স্বর্ণ গলিয়ে আন্তর্জাতিক রুটে পাচার হচ্ছে স্বর্ণের বার। দেখতে সাধারণ ব্যবসার জায়গা হলেও বিভিন্ন নথিপত্র বলছে ভিন্ন কথা। এখানেই গোপনে লেনদেন হচ্ছে কোটি টাকার স্বর্ণ, যার গন্তব্য এবং উৎস দুটোই অজানা। তথ্য বলছে বৈধ ব্যবসার আড়ালেই চলছে বিপুল পরিমাণ স্বর্ণ বাণিজ্য। বিদেশ থেকে আনা ভাঙানি স্বর্ণ এ বাজারেই নানা ধাপে গলিয়ে তৈরি করা হয় বিশুদ্ধ বার। আর যারা এই কাজের সঙ্গে জড়িত তারাও আয় করছেন বাড়তি অর্থ। দুবাইয়ের মাল তো দেখলাম মেশিনের বানানো হয়, এগুলোর চাহিদা মানুষের গ্লেজ ভালো দেশের থেকে, কিন্তু এগুলো আসার কারণে মূলত আমাদের কাজের মান খারাপ। এমনই একটি চক্রের অন্যতম হোতা তাঁতীবাজারের ব্যবসায়ী শ্যাম ঘোষ। অবৈধভাবে দেশে আনা ভাঙারি স্বর্ণ বারে রূপান্তর করে সীমান্ত পথে পাচার করা হয় ভারতে। আর লেনদেনে ব্যবহৃত হয় নাম সর্বস্ব কোম্পানির ব্যাংক হিসাব ও হুন্ডি নেটওয়ার্ক। এ বিষয়ে তাঁতীবাজার জুয়েলারি ব্যবসায়ী সমিতি জানায়, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাদের আওতাভুক্ত হলেও এ ধরনের কার্যক্রম সম্পর্কে তাদের কাছে নেই কোনো তথ্য। সে আপনার মনে করেন যে হয়তো দোতলায় বা ভিতরগত কোনো জায়গায় দোকানদারি করতেছে বা এরা ভিতরগত কোনো কাজ করতেছে, সেটা করতে পারে, কিন্তু সেটা আমাদের নলেজও নাই। অভিযুক্ত একটি চক্রকে গ্রেপ্তার করা হলেও হুন্ডি ও ব্যাংক বহির্ভূত লেনদেনে কারা জড়িত তা এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে কাজ করছে সিআইডির একটি গোয়েন্দা ইউনিট। ক্যাশ ট্রানজাকশনটা একক কোনো প্রক্রিয়া হয় না। এটা হয়তো দেখা যায় যে উনি একটা স্বর্ণের ব্যবসা করতেছেন, হয়তো ওনার আরেকটা ব্যবসা আছে, হয়তো সেই অ্যাকাউন্টে হয়তো টাকাটা প্রেরণ করেন অথবা ক্যাশের মাধ্যমে দিয়ে থাকেন। আমাদের আনুষঙ্গিক দিয়ে সাক্ষী থাকে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যেগুলি আছে সে সকলের সম্পৃক্ততা বা সে সমন্বয়ের মাধ্যমে আমরা হয়তো একটা সিদ্ধান্তে পৌঁছাতে। স্বর্ণের চোরাচালানের আন্তর্জাতিক রুট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা হলে দেশের সম্মানহানি হয়। ফলে ব্যবসার আড়ালে কারা এ কারবার করছে সেই দিকে নজরদারি বাড়ানোর কথা বলছেন সংশ্লিষ্টরা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। 24 ঘন্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার সবচেয়ে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬,৯০৬ টাকা বাড়িয়ে 2,09,101 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস, যা আজ থেকেই কার্যকর হয়েছে। এর আগে মঙ্গলবার ঘোষণা দিয়ে বুধবার থেকে স্বর্ণের দাম বাড়ানো হয়। এতে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ওঠে 2,02,195 টাকায়। এখন সেই রেকর্ডও ভেঙে গেছে। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,99,594 টাকায়। 18 ক্যারেটের এক ভরি 1,71,088 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,42,301 টাকা।
লাগামহীনভাবে বেড়েই চলছে স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণের দাম এখন 2 লাখ টাকা ছাড়িয়েছে। স্বর্ণের চড়া দামের কারণে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে। রাজধানীর বায়তুল মোকাররমের মার্কেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মাকদুরা মিতি। আমি রয়েছি রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেটে। স্বর্ণের দাম কিন্তু অনেকটাই লাগামহীন ঘোড়ার মতো ছুটেই চলেছে। আমরা ইতোমধ্যেই অবগত আছি প্রতি ভরি স্বর্ণের দাম 2 লাখ টাকা ছাড়িয়েছে, যা বাংলাদেশের স্বর্ণের ইতিহাসে নতুন রেকর্ড। স্বর্ণের এই আকাশছোঁয়া দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমরা যেমনটা জানতে পেরেছি, আজ থেকে স্বর্ণের দাম কিন্তু গত দিনের তুলনায় প্রতি ভরিতে বেড়েছে 6,906 টাকা। ফলে আজ থেকে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,09,000 টাকায়। স্বর্ণের এই অতিরিক্ত মূল্যবৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন ক্রেতারা। এই স্বর্ণের যে মূল্যবৃদ্ধিটা এটা কোথায় যেতে দাঁড়াবে, আমরা ক্রেতারা আসলে এটা আমরা সঠিক একটা নির্ধারণ করতে পারছি না। যেভাবে ফ্লাকচুয়েট করেছে স্বর্ণের বাজারটা অসহনীয়। সাধারণ পাবলিক তো নেওয়ার তো প্রশ্নই আসে না। ক্রেতাদের সঙ্গে কথা বলে যেমনটা জানতে পেরেছি, অতিরিক্ত দাম বৃদ্ধির কারণে তারা কিন্তু বিপাকে পড়েছেন। ক্রেতাদের মধ্যে যাদের স্বর্ণ একেবারেই না কিনলে নয়, শুধুমাত্র তারাই বাধ্য হয়ে স্বর্ণ কিনছেন। আপনি আমাদের জানাবেন বর্তমানে স্বর্ণের চাহিদা কেমন যাচ্ছে এবং স্বর্ণের বাজার পরিস্থিতি নিয়ে। অনেক দাম বৃদ্ধি হওয়ার কারণে বেচাকিনিটাও একটু খারাপই যাচ্ছে, মন্দা। আমরা খুব একটা বিপদের মধ্যে আছি। করবে আমাদের ক্রেতা অ্যাকচুয়ালি একটু কম এখন। বিক্রেতারা যেমনটা বলছেন, স্বর্ণের অতিরিক্ত দামের কারণে ক্রেতার সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। স্বর্ণের দাম বৃদ্ধির কারণ হিসেবে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস যেমনটা বলছেন, মূলত বৈশ্বিক বাজারে স্বর্ণের টানা মূল্য বৃদ্ধির কারণে দেশের বাজারেও স্বর্ণের দাম বৃদ্ধি পাচ্ছে। তবে দাম বৃদ্ধির পেছনে তেজাবি স্বর্ণ অর্থাৎ খাঁটি স্বর্ণের মূল্য বৃদ্ধির কথাও বলছেন তারা। স্বর্ণের এই আকাশছোঁয়া দাম বৃদ্ধি ক্রেতাদের জন্য হতাশার এবং বিক্রেতাদের জন্য চরম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বর্ণের অতিরিক্ত দাম বৃদ্ধির কারণে তার নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং অনেক ক্ষেত্রে উচ্চবিত্তদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। দর্শক, স্বর্ণের বাজার নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। যে আমরা যেমনটি দেখছি, অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে স্বর্ণের দাম। এই ঊর্ধ্বমুখীর আসলে শেষ কোথায়? জি, ধন্যবাদ আপনাকে। দেশ টিভির সকল দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, স্বর্ণের বাজার ঊর্ধ্বগতির পিছনে একটা কারণ আছে, সেটা আপনারা জানেন যে আমরা 3টা কারণকে বেসিক্যালি পিন পয়েন্ট করি। একটা হচ্ছে জিওপলিটিক্যাল টেনশন, ওয়ার। 2 নম্বরটা হচ্ছে আপনার ওয়ার্ল্ডের সেন্ট্রাল ব্যাংকগুলো তাদের পর্যাপ্ত পরিমাণ রিজার্ভ বৃদ্ধিকে ঝুঁকছে। আর এখন যে উদ্বেগটা কাজ করছে সেটা হচ্ছে যে আমেরিকার যে আপনার শাটডাউনটা চলছে, ইউএস গভর্নমেন্টের শাটডাউনটা চলছে, ফেডারেল রিজার্ভের রেট কাটের যে বিষয়টা, এটা হচ্ছে মুখ্য। এখন শাটডাউন যখন হয় বা তারা রেট কাটের যে একটা প্রক্রিয়া করে, সেই প্রক্রিয়া যখন শুরু হয়, তখন মানুষ ডলারকে ইনভেস্টমেন্টের ক্ষেত্র না ভেবে বিকল্প হিসেবে মেটাল যে গোল্ড, এটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিকে স্টিয়ার করছে, কন্ট্রোল করছে, এখানে ঝুঁকে গেছে। বেসিক্যালি এইটাই মেইন কারণ বর্তমানে আপনার স্বর্ণের এই ধীরগতিতে ঊর্ধ্বমুখী হওয়া। বাংলাদেশে তো বেশিরভাগ স্বর্ণই লাগেজ পদ্ধতিতে আসে, তো সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে স্বর্ণের দাম এই প্রতিদিন রেকর্ড বাড়ানো, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? আপনার কথাটা ভেঙে আসছেন, ঠিক বুঝতে পারলাম। জি, বাংলাদেশে তো বেশিরভাগ স্বর্ণই আমরা যেটা জানি যে লাগেজ পদ্ধতিতে আসে, তো সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের সাথে যেই তাল মিলিয়ে আমাদের প্রতিদিন স্বর্ণের দাম এই পরিমাণে বাড়ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, বিষয়টা হচ্ছে স্বর্ণ আমাদের দেশে প্রথমত হচ্ছে আন্তর্জাতিক বাজারকে আমরা কেন ফলো করছি। আপনি যদি একটা সূক্ষ্ম দিক বিবেচনা করেন, দেখেন গোল্ড যখন ওয়ার্ল্ড ইকোনমিকে কন্ট্রোল করে, বাংলাদেশে কিন্তু ওয়ার্ল্ড ইকোনমির একটা অংশ। সো এটা একটা মূল কারণ। 2 নম্বরটা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু আপনার ওই ইম্পোর্ট বা লিগাল পথে আমরা কিন্তু গোল্ড পাই না। আমাদের যে রিসাইকেল গোল্ডটা হয়, সেই রিসাইকেল গোল্ড দিয়ে বাংলাদেশ চলে। অন দি আদার হ্যান্ড, যে ব্যাগেজ রুলের আন্ডারে যে অর্নামেন্ট গুলো আসে বা আসতো প্রিভিয়াসলি 100 গ্রাম, যেটা সরকার ফ্রি অফ ট্যাক্স ইম্পোজ করেছিল, সেই গোল্ডের অর্নামেন্টের ভিত্তিতে কিন্তু বাংলাদেশ চলে। এখন বিষয়টা হয়ে গেছে কি যে যেহেতু আমাদের দেশে গোল্ড ইম্পোর্ট হয় না, কোন মাধ্যমে, ফর্মাল বা ইনফর্মাল ওয়ের কথা আমরা বলবো না, যেহেতু উই আর নট ইন টাচ অফ দ্যাট। বাজুস বা বাংলাদেশ রিটেল ব্যবসায়ীরা বা বাজুসের যারা মেম্বার ইন নট টাচ উইথ দ্যাট ইনফর্মাল ওয়ে। সো আমরা বলবো
যে আমরা যে পদ্ধতিতে গোল্ডটা পাইতে যাবে গোল্ডের উপর আমরা নির্ভরশীল, সেহেতু আমরা তাঁতিবাজার বুলিয়ান মার্কেটের উপর ডিপেন্ডেন্ট এবং এই বুলিয়ান মার্কেট ফলো করে ওয়ার্ল্ড মার্কেটকে। সো এইটা এই দামটা আসলে শেষ পর্যায়ে কত দূর পর্যন্ত যেতে পারে আসলে? এই এখন তো 2 লাখ ছাড়িয়ে গেছে, এই বছরে আসলে আর কত দূর যেতে পারে? জি জি, আপনার সেটা হচ্ছে যে গোল্ডম্যান স্যাক্সের আমেরিকার একটা রিপোর্ট আজকে পড়ছিলাম, সেখানে তারা বলছিলেন যে আমেরিকার ইকোনমিক স্ট্রাকচার যদি মানে আপনার ঘুরে না দাঁড়ায় বা ফেডারেল রিজার্ভ রেট কাট কন্টিনিউ থাকে, তাহলে আপনার হয়তো $4,500 মধ্যে রিচ করতে পারে এই বছর অথবা ফার্স্ট কোয়ার্টার অফ দ্য নেক্সট ইয়ার। এই প্রেডিকশন আমরা দেখছি। এখন বিষয়টা হয়ে গেছে তারা যে প্রেডিকশনটা করে এটা কিন্তু আবার রিভাইড করারও সুযোগ থাকে। যদি আমেরিকার ডলার স্ট্রং হয়ে যায়, তারা যদি চিন্তা করে আমাদের ইকোনমিক স্ট্রাকচারটা আমরা ঠিক করবো বা সেক্ষেত্রে আবার কমে আসতে পারে, অবশ্যই কমে যাবে। আপনি 8 সালে দেখছি আমরা ইসরায়েলের যুদ্ধটা যদি কন্ট্রোলে চলে আসে, এখানে ইউক্রেনের যুদ্ধ কন্ট্রোলে চলে আসে, তাহলে দাম কিছুটা কমে আসবে। জি মাসুদুর রহমান, আমরা যেটা দেখলাম গতকালকে রাতে ফরচুন শপিং মলে মানে ভয়াবহ একটা স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে। 500 ভরি স্বর্ণ, মালিক বলছে যে 500 ভরি স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে, চুরি হয়েছে। এক্ষেত্রে বাজুসের কি কোনো পদক্ষেপ আছে বা সরকার থেকে এখন পর্যন্ত কোনো বার্তা পেয়েছেন? যে আমরা এটা দেখেছি যে আপনার ফরচুনা মার্কেটে একটা গোল্ডের দোকানে ডাকাতি হয়েছে, এটা একটা দুঃখজনক ঘটনা। আমরা বাজসের তরফ থেকে আমাদের প্রেসিডেন্ট জনাব শামসুনারের তরফ থেকে আমরা সমবেদনা জানাচ্ছি, দুঃখ প্রকাশ করছি। এখন এটা হয় কি চুরি হয়ে গেলে এটা আইন প্রয়োগকারী সংস্থার উপরে গিয়ে বর্তায়। আমরা আইন প্রয়োগকারী সংস্থার সাথে বাজসের তরফ থেকে আমি যতটা জানি যে যোগাযোগ হয়েছে এবং এটার আমরা সমন্বয় করার চেষ্টা করছি যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেজন্য এটাকে যে কোনো পদ্ধতি হোক আইনের মাধ্যমে রিকভারি করতে পারে। এবং আমরা দেশবাসীকে বা জুয়েলারি ব্যবসায়ীদেরকে বলবো যার যার সিকিউরিটির কথা চিন্তা করেন এবং অত্যাধুনিক পদ্ধতিতে যে অ্যালার্মিং সিস্টেম গুলো আছে আমাদের এই পদ্ধতিগুলো কিন্তু চালু করা উচিত জুয়েলারির দোকানগুলোতে এবং মার্কেটের সিকিউরিটি বাড়ানো আমরা ইমার্জেন্সি মনে করছি। তো তারপরে আমরা আইন প্রয়োগকারী সংস্থার সাথে আমাদের বাজসের যোগাযোগ আছে, কথা হচ্ছে এবং এই ব্যাপারটা আমরা মনিটরিং করছি। এরপরে ধরেন দুর্ঘটনা কখন কিভাবে হবে কেউ বলতে পারে না, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, এটাই আমরা আশাবাদী। জি মাসুদুর রহমান, আপনি নিশ্চয়ই জানেন আন্তর্জাতিক চোরাচালানের পথ হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন বিষয়টা। এই বিষয়ে বাজুস কি কোনো ব্যবস্থা নিয়েছে বা আপনাদের কোনো পরিকল্পনা আছে? দেখুন জি, আন্তর্জাতিক এখানে রুট হিসেবে ব্যবহার করা হয় কিনা সেটা আইন প্রয়োগকারী সংস্থা ভালো জানবে। আমাদের বাজুসের সাথে এটার কোনো সম্পর্ক নাই, আর এই সম্বন্ধে আমাদের কোনো ধারণাও নেই। বেসিক্যালি আমরা ডিল করে রিটেল বিজনেস এবং যারা রিটেল বিজনেস করে ব্যবসা করে তাদের সংগঠন হচ্ছে বাজুস। এখন ওইটা কে কিভাবে করে ওইটা সম্বন্ধে বাজুসের আমাদের বেসিক্যালি কোনো ধারণা নেই। এটা আইন প্রয়োগকারী সংস্থার কাছে আপনি প্রশ্ন করে তার উত্তর দিতে পারবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি দর্শক, স্বর্ণের বাজার পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম বাজুসের সহসভাপতি মাসুদুর রহমানের সাথে। দেখছেন দেশ বাণিজ্য, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। 5টি ব্যাংক একীভূত করে ইউনাইটেড ইসলামী ব্যাংক অথবা সম্মিলিত ইসলামী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পাশাপাশি ময়মনসিংহ ও বরিশালে কর্তৃপক্ষ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5টি ব্যাংক একীভূত করে নতুন একটি ব্যাংক, ইসলামী ব্যাংক, শরিয়া ভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাব আছে চূড়ান্তভাবে অনুমোদন হয়েছে। এই ব্যাংকের এটার ফলে উক্ত 5টি সংকটাপন্ন ব্যাংক, আমি 5টি ব্যাংকের নাম আগে বলছি। এক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। এই ব্যাংকগুলো একীভূত হয়ে এটার একটা নতুন নামে এই ব্যাংকগুলোর একটা নাম হবে। সেটা অলরেডি 2টা নাম প্রস্তাব করা হয়েছে। একটা হচ্ছে ইউনাইটেড ইসলামী ব্যাংক, এটা বলা হয়েছে, আর একটা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এখন জানিয়ে দিচ্ছি পুঁজিবাজারের আজকের দিন শেষে লেনদেন পরিস্থিতি। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক 54 পয়েন্ট কমে 5283 পয়েন্টে অবস্থান করছে। সেই সাথে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানেরই আজ দাম কমেছে, বেড়েছে 72টির, কমেছে 292টি এবং অপরিবর্তিত রয়েছে 34টি প্রতিষ্ঠানের দর। পাশাপাশি লেনদেন হয়েছে 530 কোটি 18 লাখ টাকা, যা গত দিনের চেয়ে 81 কোটি টাকা কম। ঢাকা স্টক এক্সচেঞ্জে টপ গেইনারের তালিকায় ছিল রহিমা ফুড, দ্বিতীয় অবস্থানে ছিল ডমিনো স্টিল, তৃতীয় অবস্থানে ছিল এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং টপ লুজারের তালিকায় শুরুতেই ছিল জিএসপি ফাইন্যান্স, দ্বিতীয় অবস্থানে ছিল ইউনিয়ন ব্যাংক এবং তৃতীয় অবস্থানে সোশ্যাল ইসলামী ব্যাংক।
আমরা দেখে নিচ্ছি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সার্বিক সূচক কমেছে 98 পয়েন্ট, সার্বিক সূচক কমে অবস্থান করছে 14,947 পয়েন্টে। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 57টির, কমেছে 137টির এবং অপরিবর্তিত আছে 20টির দাম। শেষে লেনদেন হয়েছে 22,61,00,000 টাকা। দর্শক, আমরা আন্তর্জাতিক মুদ্রার সাথে টাকার মুদ্রা বিনিময় হারটা জেনে নিচ্ছি। ইউএস ডলার আজ বিক্রি হচ্ছে 22 টাকা, ক্রয় হচ্ছে 22 টাকা 50 পয়সা এবং বিক্রয় হচ্ছে 121 টাকা 50 পয়সায়। পাউন্ডের ক্রয় মূল্য আজ 168 টাকা 60 পয়সা এবং বিক্রয় মূল্য 161 টাকা 50 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 146 টাকা 65 পয়সা এবং বিক্রয় মূল্য 140 টাকা 87 পয়সা। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 83 পয়সা এবং বিক্রি হচ্ছে 76 পয়সায়। সৌদি রিয়েল ক্রয় হচ্ছে 33 টাকা 5 পয়সা এবং বিক্রয় হচ্ছে 32 টাকা 29 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 55 পয়সা এবং বিক্রি হচ্ছে 28 টাকা 66 পয়সায়। এরপরেই আছে সিঙ্গাপুরি ডলার ক্রয় হচ্ছে 97 টাকা 58 পয়সা এবং বিক্রয় হচ্ছে 93 টাকা 46 পয়সায়। ইন্ডিয়ান রুপি আজ ক্রয় মূল্য 1 টাকা 46 পয়সা এবং বিক্রয় মূল্য 1 টাকা 29 পয়সা। চাইনিজ ইয়েন ক্রয় মূল্য 18 টাকা 98 পয়সা এবং বিক্রয় মূল্য 16 টাকা 99 পয়সা। এর সঙ্গে শেষ করছি আজকের দেশ বাণিজ্য। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।